নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির যাত্রা শুরু, সাম্য, ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। জুলাই বিপ্লব ও বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, আমলে নেয়ার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। যৌথ বাহিনীর অভিযান, সারা দেশে গ্রেপ্তার 11,500, বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন, মানবাধিকার সংস্থার প্রতিবেদন। এবং ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন জয়পুরহাটের দোকানিরা, মাছ বাজারের জরাজীর্ণ ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। রাজনীতির ময়দানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। মানিক মিয়া অ্যাভিনিউ বিশাল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা করে দলটি। জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগ এবং লাখো ছাত্র জনতার হয়ে নতুন এবং সম্ভাবনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন এম আর আসাদ। জুলাই বিপ্লবের অগ্রনায়ক নাহিদ ইসলামের এমন স্লোগান পুনরায় শোনার জন্যই যেন প্রতীক্ষায় ছিল ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন বাংলাদেশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এর আগে বিকাল ৩টার নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে আসতে শুরু করে মিছিলের পর মিছিল। লোকে লোকারণ্য হয়ে ওঠে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা। ধীরে ধীরে এসে পৌঁছান অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা, জানান নতুন দলের কাছে প্রত্যাশার কথা। আমরা আশা করব আমাদের যেই বন্ধুরা সামনের সারিতে ছিলেন তারা উদ্যোগ নিয়েছেন একটি রাজনৈতিক দল গড়ার। জাতীয় নাগরিক পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে, আজকের এই জন্মদিনে আমরা তাদেরকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। জুলাই তারা যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতে রাজনৈতিক আত্মপ্রকাশের মাধ্যমে তারা কর্মকাণ্ড তুলে ধরবে। এতে শহীদদের স্বপ্নের বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা জানান শহীদ পরিবারের সদস্যরা, আর সে বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিল এনসিপির কেন্দ্রীয় কমিটি। আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে বিগত সময় আমরা যেরকম দেখেছি যে দমন পীড়নগুলো করা হতো বিরোধী দলের প্রতি, সেই জায়গা থেকে আমরা চাই যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেখানে যেন সবাই এক কাতারে দাঁড়াতে পারে। রাষ্ট্রীয় কাঠামোতে কাজ করতে গিয়ে কিংবা আমার কোনো অধিকার নিতে গিয়ে আমাকে যেন কোনো অফিসে, রাষ্ট্রীয় অফিসে যেন অপেক্ষা করতে না হয়, কিংবা কোনো অফিসার আমাকে বলবে যে আজকে হবে না, কালকে আসেন, কালকে না পরশু আসেন। আমরা চাই সকল অধিকারগুলো স্মুথলি সহজে হয়ে যাক, এটাই আমাদের মূল কাজ। আমরা সকলে আশাবাদী তারা ভালো কিছু করবেই, এটা আমাদের বিশ্বাস। কোনো ফ্যাসিস্ট, কোনো চক্রান্ত আমাদের এই বাংলায় থাকবে না, এটা এক শহীদের বাবা হিসেবে আমার প্রতিজ্ঞা। ছাত্ররা যে লক্ষ্যে জীবন দিয়েছিল সেই লক্ষ্যে যেন দেশটা পরিচালিত হয়, সেরকম সুন্দর একটা বাংলাদেশ আমরা আজকে আশাবাদী যে এই পার্টির মাধ্যমে সেটা গঠন হবে। সন্ধ্যায় নাম ঘোষণার পর কথা বলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। শপথ নেন বিদেশি আগ্রাসন ঠেকানোর। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশ নিয়ে ভুল ভাল সংবাদ প্রচারের পাশাপাশি অতিরিক্ত বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে আগ্রাসী আচরণ করছে তা আমলে নেয়ার কোনো কারণ নেই। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। এতে প্রধানত আলোচনা হয়েছে সমঝোতার ভিত্তিতে দুদেশের মধ্যে লাভজনক বাণিজ্য চুক্তি সম্পর্কে। কিন্তু ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পকে যেভাবে খোঁচানোর চেষ্টা করেছেন এক ভারতীয় সাংবাদিক, তা ছিল রীতিমতো বিস্ময়কর। ট্রাম্প তার প্রশ্ন কেবল এড়িয়েই যাননি, উল্টো ভারতকেই এক হাত নিয়েছেন। ট্রাম্প
ক্ষমতায় আসলে মোদির সাহায্যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু আমরা ঠিক উল্টোটা দেখলাম। অনেকে বলতেছে ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হবে ট্রাম্প আসার পর, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না। যুক্তরাষ্ট্রের মতো একটা বাইরের শক্তিকে মোদির মতো প্রধানমন্ত্রীর কাছে আসলে আমাদেরকে নিয়ে কি ব্যবস্থা করতে হবে সেটা হস্তান্তর। বিশ্লেষকের মতে দুদেশের বাণিজ্যিক বৈঠকে এ ধরনের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত। সস্তার জনপ্রিয়তার জন্য ভারতীয় মিডিয়ার এমন আচরণ হাস্যকর ছাড়া কিছুই নয়। যেখানে রীতিমতো ইন্ডিয়া ইউএস এর বাইলেটারাল রিলেশনশিপ রিভাইজড হচ্ছে, এনার্জি পার্টনারশিপ, ডিফেন্স পারচেজ আর বাইলেটারাল ট্রেড নিয়ে কথা হচ্ছে, সেখানে এমন একটি প্রশ্ন কিভাবে আসে কারণ এটি একটি প্রিডিটারমাইন্ড, অপ্রাসঙ্গিক আর উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন। বাংলাদেশের আগস্টের পরিবর্তনের পর থেকে ইন্ডিয়ান গদি মিডিয়ার যে ক্রেজি আচরণ, এই প্রশ্নটা তারই এক্সটেনশন। স্বৈরাচারী হাসিনার পতনে জুলাই আগস্ট গণ আন্দোলন নিয়েও মিথ্যাচার করেছে ভারতীয় গণমাধ্যম। শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না বলেই মোদি অনুগত কিছু ভারতীয় মিডিয়া ছাত্র জনতার ওই আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করেছে। এতে দুদেশের মানুষের মাঝে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। গণঅভ্যুত্থান সময়টাতে আমরা দেখেছি যে ভারতীয় যে মিডিয়া, তারা বাংলাদেশকে একটা বিকৃতভাবে তাদের মিডিয়াগুলোতে প্রচারের একটা পায়তারা করেছিল। পেইড মিডিয়া আছে, বিশেষ করে আপনি যদি ময়ূখের কথা বলেন এবং আরও কিছু চ্যানেল আছে, এদের বেসিক্যালি কাজই হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো। মোদির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাংলাদেশের পট পরিবর্তন বিষয়ে পূর্বসূরি বাইডেনের বক্তব্যেই অটল থাকেন ট্রাম্প। ভারতীয় সাংবাদিকের এমন খুঁচিয়ে প্রশ্ন করাকে ক্লিক বাইট বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রিপোর্টার চাচ্ছিলেন ইন্ডিয়ান গদি মিডিয়ার জন্য একটা ক্লিক বেট বের করতে, কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে শুধু বিগ পাওয়ার পলিটিক্সের কনস্পিরেসি দিয়ে বুঝতে চেষ্টা করলে আপনি রিয়ালিটি বুঝতে পারবেন না। মূলত যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি যে বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন তা আড়াল করতেই বিজেপি পক্ষের মিডিয়া বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারতের জনগণকে ধোঁকা দিতে চাইছে, যোগ করেন অধ্যাপক মঈনুদ্দিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত 11,313 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এক প্রতিবেদনে জানিয়েছে যে দেশে সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দর্শক, অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী শিপার চৌধুরী। শিপার, সিলেটে যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছেন? আইন শৃঙ্খলা রক্ষায় শহরে প্রভাব পড়েছে কি? সিলেটে কিন্তু ডেভিল হান্ট অপারেশন চলতেছে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে গেল 8 তারিখ থেকে কিন্তু সারা দেশের মতো সিলেটে ডেভিল হান্ট অপারেশন শুরু হয়েছে। তো আসলে কিন্তু গেল 7 তারিখ কিন্তু গাজীপুরের ছাত্র জনতার উপর হামলার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, যে কারণে এই ডেভিল হান্ট নামক অপারেশনটি চালু হয়েছে, যা এখন পর্যন্ত চলমান। তো আসলে আমি যদি বলি যে সারা দেশের মতো সিলেটেও, সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চল এমনকি মহানগরীর মেট্রোপলিটনের 6টি থানা সহ সর্বত্রই কিন্তু যৌথ বাহিনী কিন্তু 8 তারিখ থেকে এখন পর্যন্ত কিন্তু মানুষদের শান্তি ফিরিয়ে আনার জন্য ডেভিল হান্ট অপারেশন চালিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর কোতোয়ালি মডেল থানার সামনে। তো আসলে আমরা মেট্রোপলিটন এসএমপি কমিশনারের সাথে কথা বলে যেমনটি জানতে পারিছি যে মেট্রোপলিটনে গেল 8 তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু ডেভিল হান্ট অপারেশনে কিন্তু 85 জন গ্রেফতার হয়েছে, এবং জেলা মিডিয়ার সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে জেলার প্রত্যন্ত এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে কিন্তু এ পর্যন্ত তারা 53 জনকে গ্রেফতার করেছে। তো আসলে প্রশাসনের সাথে আমরা আলাপ করে এবং সরেজমিন আমরা ঘুরে যেমনটি দেখেছি যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে, যদিও কিন্তু তাদের যৌথ অভিযানে এ পর্যন্ত কিন্তু অনেকটুকু স্বস্তি ফিরিয়ে আসছে। আর মানুষের বক্তব্য হলো যে যদি এভাবে কিন্তু চলমান থাকে তাহলে হয়তো সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এই ছিল সিলেট থেকে ডেভিল হান্টের সর্বশেষ তথ্য। জি শিপার, আপনাকে ধন্যবাদ। ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন জয়পুরহাটের বড় মাছ বাজারের ব্যবসায়ীরা।
বাজারের ভবনের অবস্থা জরাজীর্ণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা এবং কাদা পানিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ব্যবসায়ী এবং ক্রেতাদের দাবি বাজারটি সংস্কার করলে মানুষের আনাগোনা এবং বেচাকেনা বাড়বে। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মাছের বাজারটি বেহাল, যেখানে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয় এবং ভিড় করে হাজারো ক্রেতা। কিন্তু এত বড় বাজারে পানি নিষ্কাশন সহ ক্রেতা বিক্রেতার জন্য নেই তেমন কোনো সুব্যবস্থা। ফলে বাধ্য হয়ে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে জরাজীর্ণ দোকানেই ঝুঁকি নিয়ে কেনা বেচা করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বারবার বলেও সমাধান মেলেনি বলছেন ব্যবসায়ীরা। ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী ক্রেতা ও বিক্রেতাদের। আমাদের এই যে ওয়াল ফাটে গেছে, ছাদ ফাটে গেছে, কাস্টমার মাথায় ছাদ টুকরা পড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন আমরা আমাদের জীবন ঝুঁকিপূর্ণ কাটাচ্ছে। আমরা দোকান ভাড়া, ভ্যাট ট্যাক্স সবই দেই, খাজনা দেই, কিন্তু আমাদের মার্কেটের সংস্কারটা করা অতীব জরুরি। প্রত্যেকটা পিলারে ব্যবসায়ীরা মানে রড বা দড়িতে বেঁধে রাখছে। এখানে আমরা যারা ক্রেতা আছি, বাজার করতে আসা আমাদের জন্য অনেকটা রিস্ক। মেঝের অবস্থাটা খুব অস্বাস্থ্যকর, দাঁড়ানো যাচ্ছে না, পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই মাছ বাজারটা উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। জনগণের দুর্ভোগ ও জীবনের ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন এ কর্মকর্তা। আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এখন অ্যাপ্রুভাল পাওয়া মাত্রই আমরা দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় গিয়ে এই দুইটা হাটেরই মানে উন্নয়ন এবং সংস্কার যাই বলি না কেন সেই কাজগুলো করা হবে। বাজারটি সংস্কারে বরাবরের মতো আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, জয়পুরহাট থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিলন রায়হান। মিলন, মাছের এত বড় বাজার কিন্তু এখনো জরাজীর্ণ অবস্থা কেন? কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিচ্ছেন না? চলাফেরা মাংসের বাজার, আমরা এই বিষয়ে কথা বলতে চাইবো। বাজারে খুব সমস্যা। বাজারে আমাদের বাজার ঠিক মতো লোকজন কাস্টমার আসতে পারে না। বাজার সংস্কার করতে হবে, সংস্কার হচ্ছে না। খুবই বাজার নোংরা হয়ে আছে, কাস্টমার আসতে চায় না বাজারে। এত বৃষ্টি পানি পড়ে, পানি নাই, নোংরা হয়ে আছে, ভাঙাচোরা হয়ে আছে। রায়হান, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের বিস্তীর্ণ এলাকায় উৎপাদন হচ্ছে মিষ্টি কুমড়া, যার কোনোটির ওজন প্রায় 2 মণ। প্রতি বছরই এই বিলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়। তবে দাম নিয়ে গতবারের মতো এবারও হতাশ চাষিরা। তাইজুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর থেকে 4.5 কিলোমিটার দূরের গাদিঘাট গ্রাম থেকেই শুরু হয় 136 কিলোমিটার আয়তনের জলাভূমি আড়িয়াল বিলের। আশ্বিন মাস আসলেই শুরু হয় এই বিলের মিষ্টি কুমড়ার চাষ। আর ফাল্গুন মাসে যখন মিষ্টি কুমড়া বিক্রি শুরু হয়, তখন কোনো কোনো মিষ্টি কুমড়ার ওজন হয় 2 থেকে 3 মণ। মিষ্টি কুমড়া সংগ্রহ করে ট্রলারে করে প্রথমে আনা হয় গাদিঘাট ব্রিজের নিচে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে এসে মিষ্টি কুমড়া নিয়ে যান। এই বছর 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিখ্যাত মিষ্টি কুমড়া।
কিন্তু খরচের তুলনায় দাম কম হওয়ায় কৃষকদের মাথায় হাত। গেল বছরের চেয়ে প্রায় অর্ধেক দাম পাওয়ায় হতাশ তারা। খুব কম দাম দিতেছে, এখানে 12 টাকা 13 10 টাকা কেজি কুমড়, আমরা কারণ বাজার নেই, যে কস্টিং খরচ হয় এটা আমাদের ওঠে না, আমরা খুব বিপদের মুখে আছি। 15 টাকা 16 টাকা বিক্রি এই জায়গায় টন কেজি, আর এটা যদি 25 টাকা 20 টাকা থাকতো তাহলে কৃষকরা খুব শান্তি পেত। গতবার 35 টাকা কেজি বিক্রি করছি, 35 টাকা 25 টাকা দাম পাচ্ছি, আর এবার পাইতেছি 8 টাকা 8 টাকা। এই বছর আরিয়াল বিলের শ্রীনগর অংশে প্রায় 225 হেক্টরে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। প্রতি হেক্টরে 40 থেকে 50 টন করে কুমড়া পাওয়া যায় বলে জানালেন এই কর্মকর্তা। শ্রীনগর উপজেলায় এবছর 225 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এর মধ্যে 100 হেক্টর হচ্ছে আমাদের স্থানীয় জাত এবং 125 হেক্টর হচ্ছে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকায় মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম শেষে ভাসমান অবস্থায় কচুরিপানার মধ্যে কুমড়ার বীজ বপন করেন কৃষকরা, যা এক বিরল বিষয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ হলো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। মাস জুড়ে চলায় এই মেলায় বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান জমজমাট ছিল পাঠক দর্শনার্থীদের পদচারণায়। শুক্রবার শেষ দিনে বইমেলা শুরু হয় বেলা 11টায় এবং শেষ হয় রাত 9টায়। আরও জানাচ্ছেন মিসবা রহমান। নতুন বইয়ের গন্ধ ও মলাট উল্টানোর শব্দ, শিশুদের প্রাণখোলা হাসি আর শেষ দিনের ব্যস্ততা মিলিয়ে মেলায় প্রতিটি কোণেই ছিল এক অন্যরকম অনুভূতি। ক্ষুদে পাঠকের পাশাপাশি মেলায় হাজির ছিল ক্ষুদে লেখকরাও। অটোগ্রাফের পাতায় ফুটে ওঠে ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফে বন্দী হয় আনন্দের মুহূর্ত। বইমেলার শেষ দিন ঘিরে শুক্রবার সকালেই উপস্থিত হয় বই প্রকারা। স্টলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বই হাতড়ে দেখতে ব্যস্ততা তাদের। পছন্দের বই কিনে তবেই না ফিরতে হবে বাড়ি। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রায় 3500 নতুন বই প্রকাশিত হয়। বিগত বছরের তুলনায় এবারের প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হলেও বইমেলা শুধুমাত্র বই বিক্রির হাট নয়, এটি যথার্থই লেখক পাঠকের মিলন মেলা। তবে এবারের মেলায় চোখে পড়ার মতো ছিল শিশু প্রহর, যা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিভাবকেরা। নানা অভিযোগ আক্ষেপের মধ্যে এটি টানা হলো এবারের অমর একুশে বইমেলার। আগামীতে আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হবে এ মেলার, এমনটাই প্রত্যাশা লেখক পাঠক সহ সংশ্লিষ্টদের। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এতদিন পাল্টাপাল্টি কথার লড়াই চললেও এবার মুখোমুখি তর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন। মূলত ট্রাম্প খনিজ চুক্তি নিয়ে কোনো দর কষাকষি সুযোগ দেননি জেলেনস্কিকে। মুখোমুখি তর্ক হওয়ার পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলেনস্কি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ আশাহীন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। করাচি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে ম্যাচ। এটি বি গ্রুপের শেষ ম্যাচ। দুই ম্যাচ হেরে সেমিফাইনালের আশা আগেই শেষ ইংলিশদের, যেখানে প্রোটিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি। শেষ 4-এর দৌড়ে এগিয়ে থাকলেও হেরে গেলে বিপদে পড়তে পারে প্রোটিয়ারা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম যাত্রায় আফগানদের বিপক্ষে 107 রানের বড় জয়ে বাজিমাত দক্ষিণ আফ্রিকার। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অজিদের সঙ্গে তারাও পড়ে গেছে জটিল সমীকরণে। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট 3। এখন গ্রুপের শেষ ম্যাচটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড, যাকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। লাহোরের মতোই করাচি স্টেডিয়ামে রান উঠে ভালো। নিজেদের প্রথম ম্যাচটিতে করাচিতে খেলেছে প্রোটিয়ারা, করেছে 300-র অধিক রান। সেদিক থেকে ইংলিশরা এ মাঠে খেলেনি, কিন্তু লাহোরের মাঠে দুবারই হেরে বাদ পড়লেও তারাও 300-র বেশি রান সেখানে করেছে।
তবে বোলিং অ্যাটাকে দক্ষিণ আফ্রিকাকে এগিয়েই রাখতে হয়। আফগান বধে প্রোটিয়ারা দেখিয়ে দিয়েছে, যেখানে ইংলিশ বোলাররা আফগানদের আউট করতে ততটা সফল ছিল না। এছাড়াও সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে 229 রানে ইংলিশদের গুড়িয়ে দেয় প্রোটিয়ারা, যেখানে দক্ষিণ আফ্রিকার রান ছিল 7 উইকেটে 399 আর ইংলিশরা অল আউট হয় 170 রানে। সেবারে থাকা লুঙ্গি এনগিরি, রাবাদা, মার্কো ইয়ানসেন কিন্তু আছেন এবারের স্কোয়াডে, যদিও নেই জেরাল্ড কোয়েৎসি। ওয়ানডে ফরম্যাটে দু দলের সব মিলিয়ে 70 বারের মুখোমুখিতে প্রোটিয়ারা 34 ও ইংল্যান্ডের জয় 30টিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত 4 বারের দেখায় সমান সংখ্যক জয় রয়েছে দু দলের। এদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে শেষ চারে উঠে যেতে পারবে প্রোটিয়ারা, তবে সামান্য ব্যবধানে হেরে গেলেও প্রোটিয়াদের সুযোগ আছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর হিসেব নিকেশ হবে শেষ চারে কি হিসেবে যাবে তারা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির যাত্রা শুরু, সাম্য, ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। জুলাই বিপ্লব ও বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, আমলে নেওয়ার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। যৌথ বাহিনীর অভিযান, সারা দেশে গ্রেপ্তার 11,500, বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন, মানবাধিকার সংস্থার প্রতিবেদন। এবং ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন জয়পুরহাটের দোকানিরা, মাছ বাজারের জরাজীর্ণ ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।